আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামলায় কমপক্ষে ৭০টি জাহাজ ধ্বংস, হুথি বীরদের প্রশংসায় ইরানের নতুন প্রেসিডেন্ট। ফের মুখোমুখি নেতানিয়াহু ইসরায়েলি সেনাপ্রধান। নেতানিয়াহুর সমালোচনায় যা বলছেন জেনারেল হারজি হালেভি। ইসরায়েলকে ন্যাটো জোটে নেওয়া হবে না, এরদোগানের হুঁশিয়ারি। ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার। ইউরোপকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি রাশিয়ার। কারা মুক্তি তো পেলেনই না, উল্টো ইমরান খান ও বুশরা বিবি ৮ দিনের রিমান্ডে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান। হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাতের সঙ্গে এক ফোন আলাপে পেজেশকিয়ান এই প্রশংসা করেন। তিনি লোহিত সাগরে হুথিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন। গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু। এই হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ ও বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হুথি হামলায় কমপক্ষে ৭০টি জাহাজ আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত ৪ জন ক্রু নিহত ও ২টি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। তাছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুথিদের কবজায় রয়েছে। হুথি হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না। এতে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রুট দিয়ে বছরে $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। হুথি হামলায় এই বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা এবং বিশ্ব বাণিজ্যে প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবরে বলা হচ্ছে, হুথিদের প্রতি পেজেশকিয়ানের সমর্থন এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের সামঞ্জস্য রয়েছে। গত সপ্তাহে তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেন। তাতে তিনি যুদ্ধে হামাসকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন। এর আগে পেজেশকিয়ান লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেলকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, যা নতুন প্রশাসনের অধীনে ইরানের আঞ্চলিক নীতির ধারাবাহিকতা প্রতিফলিত করে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছিলেন, ইরানের প্রেসিডেন্ট পরিবর্তনে হিজবুল্লাহ এবং এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে পরিবর্তন করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, হামাস যাতে পণবন্দি মুক্তির জন্য চুক্তিতে সই করে সেজন্য তারা সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির বিনিময়ে পণবন্দীদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দেবে এমন একটি চুক্তি করার নৈতিক বাধ্যবাধকতা, আর ইসরায়েলি বাহিনী এর প্রভাব সামাল দিতে সক্ষম। রোববার মধ্য ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পণবন্দীদের প্রত্যাবর্তনের চুক্তি হলো জীবন রক্ষার জরুরি নৈতিক বাধ্যবাধকতা। তিনি বলেন, এই ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর শনিবার রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। নেতানিয়াহু অভিযোগ করেছিলেন যে কয়েক মাসের মধ্যে পণবন্দি চুক্তি না হওয়ার কারণ হলো সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি, আর তা বদলে গেছে যখন তিনি ইসরায়েলি বাহিনীকে রাফায় যাওয়ার জন্য জোর দিয়ে বলেন। আলোচনা চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেন। এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, তার বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোনো চুক্তি কিভাবে রক্ষা করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর কিভাবে ফিরতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও সেনাবাহিনী জানে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পণবন্দীদের মুক্ত করতে কাজ করা বন্ধ করবে না। আমাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত আমরা হামলা অব্যাহত রাখা বন্ধ করব না। তিনি বলেন, ৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত তিনি নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর। তিনি বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্ত চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার কাজে ব্যস্ত। সূত্র টাইমস অফ ইসরায়েল।
ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ইসরায়েলের মতো বর্বর দেশ কখনো ন্যাটো জোটের সহযোগী সদস্য হতে পারে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আয়োজিত ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে এরদোগান এই কথা বলেন। খবর ডেইলি সাভার। ৩২টি দেশের সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় শক্তিশালী সদস্য রাষ্ট্র তুরস্ক। যুক্তরাষ্ট্রের পরেই জোটে তাঁর অবস্থান। গত শুক্রবার ওয়াশিংটনে ন্যাটোর সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। এই ৩২ রাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি দেশের সঙ্গে সামরিক সম্পর্ক আছে ন্যাটোর। এসব দেশকে বলা হয় ন্যাটো পার্টনার অংশীদার। গাজায় যেভাবে ইসরায়েল নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে, এ কারণে বর্বর দেশটি কখনোই ন্যাটো সামরিক জোটের অংশীদার বা পার্টনার হতে পারবে না বলে জানান এরদোগান। ইসরায়েলের যুদ্ধরাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন স্বৈরাচার বলে অভিহিত করেন তিনি। এরদোগান বলেন, নেতানিয়াহু সম্প্রসারণবাদী আচরণ ও বেপরোয়া নীতির কারণে ফিলিস্তিন সহ গোটা অঞ্চলে অশান্তির সৃষ্টি হয়েছে। যে পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনে তার দখলদারিত্বের অবসান না ঘটাবে এবং গণহত্যা বন্ধ না করবে, ততদিন কোনোভাবেই ন্যাটো সহযোগী হতে পারবে না এই দেশ। এরদোগান ইসরায়েলকে মনে করিয়ে দেন, ন্যাটো সদস্যপদ পেতে চাইলে অবশ্যই তুরস্কের অনুমোদন নিতে হবে। আর স্বৈরাচারী আচরণ ও বর্বরতা পরিহার না করলে তুরস্ক কখনোই কোনো দেশকে অনুমোদন দেবে না। এরদোগান বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে অনেক দেশ এখন আন্তর্জাতিক আদালতে চলমান ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াচ্ছে। বিশ্ববাসী এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে জেলবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফকে অর্থাৎ পিটিআইকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার এই ঘোষণা দিয়ে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তারার বলেন, পিটিআই ও পাকিস্তান একসাথে চলতে পারে না। তিনি জানান, সরকার পিটিআইকে নিষিদ্ধ করতে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করবে। তারারের ভাষ্য অনুসারে ৯ মে সহিংসতায় জড়িত থাকা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে পাকিস্তানের চুক্তির বিষয়ে প্রতিবন্ধকতা তৈরিতে পিটিআইয়ের সাবেক বা বর্তমান নেতাদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তাদের নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মে দাঙ্গায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি অভিযুক্ত হওয়া এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমরান খান গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ। এদিকে জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। গত শনিবার এই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি ন্যাটো সম্মেলনে জার্মানিতে টোমাহক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই ঘোষণার প্রতিক্রিয়ায় মস্কোর তরফ থেকে এমন বক্তব্য এলো। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ একটি প্যারাডক্সের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যেখানে ইউরোপ নিজেই আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু, সেখানে আমাদের দেশ ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ধারণ করার যথেষ্ট ক্ষমতা আমাদের আছে, তবে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয় দেশগুলোর রাজধানী শহর। পেসকভ ইঙ্গিত দেন, এ ধরনের সংঘর্ষ পুরো ইউরোপকে দুর্বল করে দিতে পারে। তিনি বলেন, ইউরোপ ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে, ইউরোপ তার সেরা সময়টাতে নেই। অন্যভাবে বলতে গেলে ইতিহাসের পুনরাবৃত্তি অনিবার্য। এর আগে গত বুধবার ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র জানায় ২০২৬ সাল থেকে তারা জার্মানিতে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ পর্যায়ক্রমে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করবে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বলছে, এই ধরনের উন্নত ক্ষমতার প্রয়োগ ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপের সম্মিলিত প্রতিরোধ ওয়াশিংটনের অবদানকে স্পষ্ট করবে। হোয়াইট হাউসের ওই ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন একটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার এবং ইউক্রেন রাশিয়া সংঘাতে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ করেছে দেশটি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আগামী ২২ জুলাই তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তোষাখানা নতুন এক মামলায় তাদের গ্রেফতার করে। তোষাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারের উপপরিচালক মাহসিন হারুনের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার দেখায়।
ইমরান খানের আইনজীবী জহির আব্বাস চৌধুরী বলেন, ইমরান ও বুশরা বিবির 14 দিনের রিমান্ড চেয়েছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি। আগামী 22 জুলাই তাদেরকে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিচারকের তীব্র সমালোচনা করেন ইমরান খান। তোষাখানা মামলার সঙ্গে স্ত্রী বুশরা বিবির কোনো সম্পর্ক নেই উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিচারককে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি করেন ইমরান। গত বছরের আগস্ট বিভিন্ন মামলায় কারাগারে আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। গেল জুনে সাইফার মামলায় খালাস পান ইমরান। তবে বেআইনিভাবে রাষ্ট্র উপহার বিক্রি সংক্রান্ত দুইটি মামলার একটিতে 14 বছর এবং অন্যটিতে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয় পিটিআই নেতাকে, যদিও উভয় মামলায় সাজা হাইকোর্ট স্থগিত করেছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামলায় কমপক্ষে 70টি জাহাজ ধ্বংস, হুথি বীরদের প্রশংসায় ইরানের নতুন প্রেসিডেন্ট। ফের মুখোমুখি নেতানিয়াহু ইসরায়েলি সেনাপ্রধান। নেতানিয়াহুর সমালোচনায় যা বলছেন জেনারেল হারজি হালেভি। ইসরায়েলকে ন্যাটো জোটে নেওয়া হবে না, এরদোগানের হুঁশিয়ারি। ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার। ইউরোপকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি রাশিয়ার। কারামুক্তি তো পেলেনই না, উল্টো ইমরান খান ও বুশরা বিবি 8 দিনের রিমান্ডে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।